তিনজন সাধারণ এয়ার হোস্টেস যাদের সবাই মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে একদিন হঠাৎ করে তাদের ভাগ্যের চাকা এমনভাবে ঘোরে যে তারা রাতারাতি লাখ লাখ টাকার মালিক হয়ে যায়। আর সেখান থেকেই তাদের জীবনে আসে একটা অনাকাঙ্ক্ষিত মোড়। কি হয়েছিল তাদের সাথে, আর তাদের এমন রাতারাতি বড়লোক হওয়ার রহস্যই বা কী, সেটাই জানাবো আমাদের আজকের এই গল্পে। গাইস, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আরাফাত আছি সাথে। আর আজ আমি এক্সপ্লেন করব 2024 সালে রিলিজ হওয়া একটা অসাধারণ মুভি ক্রু এর গল্প। গল্পের শেষের দিকে এমন একটা টুইস্ট আছে যেটা হয়তো আপনারা কল্পনাও করতে পারবেন না। তাহলে গাইস, আর কথা বাড়াবো না, লেটস গো ফর দ্য এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই কোহিনুর এয়ারলাইন্স নামের একটা প্রতিষ্ঠান থেকে পুলিশ তিনজন এয়ার হোস্টেসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। তাদের মধ্যে একজনের নাম ছিল গীতা, আর একজনের নাম ছিল দিব্যা এবং তৃতীয় জনের নাম ছিল জেসমিন। তাদেরকে নিয়ে গিয়ে পুলিশ একে একে তিনজনের ফুল বডি চেক করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারা হঠাৎ করে ওই মেয়েগুলোকে কেন ধরে নিয়ে গেল, আর তাদের কাছ থেকে কি খোঁজার চেষ্টা করছে? এই প্রশ্নের উত্তর জানার জন্য আমাদেরকে আগে অতীতের গল্প জেনে নিতে হবে। হরিয়ানার একটা ছোট্ট শহরের একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে দিব্যা। ছোটবেলা থেকেই সে খুব মেধাবী ছিল। স্পোর্টস এবং অন্যান্য এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসেও সে সবার থেকে এগিয়ে থাকত, যে কারণে সে স্কুলে বেশ ফেমাসও ছিল। ছোটবেলায় এক জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিল যে দিব্যা একদিন আকাশ ছোঁবে। সেখান থেকে তার বাবা মা স্বপ্ন দেখতে শুরু করে যে তাদের মেয়ে একদিন পাইলট হবে। একটা সময় বাবা মায়ের স্বপ্নটাই তার স্বপ্ন হয়ে যায়। মজার ব্যাপার হচ্ছে, তাদের ছোট্ট শহরটাতে একটা এয়ারপোর্ট ঠিকই ছিল, কিন্তু সেখানে কখনো কোনো প্লেন ল্যান্ড করেনি। দিব্যার একটা ভাইও আছে, সে লুকিয়ে লুকিয়ে হ্যাকিং করত। আর দিব্যা ব্যাপারটা জানতো এবং তাকে সবসময় এসব কাজ করতে বাধা দিত। স্কুল থেকে পাশ করে বেরোনোর পর দিব্যার পরিবার তাকে নিয়ে মুম্বাই শিফট হয়, কারণ হরিয়ানার ওই ছোট্ট শহরে পাইলট ট্রেনিংয়ের জন্য কোনো অপশন ছিল না। মুম্বাইতে শিফট হওয়ার পর দিব্যার বাবা ব্যাংক থেকে লোন নিয়ে মেয়েকে পাইলট ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি করে। তাদের কাছে তেমন টাকা না থাকলেও তারা দিব্যার পড়াশোনায় কোনো কমতি রাখে না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে কোর্স শেষে দিব্যা এয়ারলাইন্সে চাকরি পায় ঠিকই, তবে পাইলট হিসেবে নয়, বরং এয়ার হোস্টেস হিসেবে। তবে এই বিষয়টা সে তার বাড়ির লোকদের জানায় না, যাতে তার বাবা মা কষ্ট না পায়। সে প্রতিদিন বাড়ি থেকে পাইলটের ইউনিফর্ম পরে অফিসে যায়, আর সেখান থেকে এয়ার হোস্টেসের ইউনিফর্ম পরে কাজে চলে আসে। এভাবেই সত্যি মিথ্যা মিলিয়ে কাটছে তার জীবন। এদিকে গীতা নামের মেয়েটা তার হাজব্যান্ডের সাথে মুম্বাইতে থাকত। গীতার শ্বশুরবাড়ির আর্থিক অবস্থা বেশ ভালো ছিল, কিন্তু শ্বশুর মারা যাওয়ার পর ভাইদের মধ্যে সম্পত্তি নিয়ে ঝগড়া বেঁধে যায়। তখন গীতার হাজব্যান্ড সবকিছু ছেড়ে তাকে নিয়ে মুম্বাইতে শিফট হয়ে যায়। মুম্বাই আসার পর গীতা খুব সহজেই এয়ার হোস্টেসে চাকরিটা পেয়ে যায়, কারণ সে 1998 সালে একটা বিউটি কন্টেস্টের উইনার ছিল। আর গীতাকে যেহেতু ফ্লাইটের কারণে বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকতে হয়, তাই তার হাজব্যান্ড বাড়ির কাজকর্ম সামলানোর দায়িত্বটা নিয়ে নেয়। তাদের দুজনের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, তাই তাদের সংসারে কখনো অশান্তি হতো না। তবে এই ক্ষেত্রে চাকরির ব্যাপারটা পুরোটাই উল্টো। সেখানে অশান্তি ছাড়া আর কিছুই ছিল না। সবথেকে বড় অশান্তি হচ্ছে, 5-6 মাস পার হয়ে গেলেও তাদের বেতন দেওয়ার কথা মনে থাকতো না। তারপরও গীতা কষ্ট করে চাকরিটা করেই যাচ্ছিল, যাতে সে প্রভিডেন্ট ফান্ডের টাকাগুলো তুলতে পারে। তার স্বপ্ন ছিল টাকাগুলো দিয়ে সে গোয়াতে একটা রেস্টুরেন্ট খুলবে। একদিন গীতার ভাই তার ওয়াইফ স্বপ্নাকে নিয়ে তাদের বাড়িতে বেড়াতে আসে। তবে তাকে দেখে গীতা বা তার হাজব্যান্ড কেউই খুশি হতে পারে না, কারণ গীতার ভাইয়ের স্বভাব চরিত্র মোটেও ভালো ছিল না। সে সবসময় নেশা করত, আর সেই নেশার ঘরে স্বপ্নাকে টর্চার করত। সেদিনও সে আর স্বপ্না ঝগড়া করেই তাদের বাড়িতে এসেছিল। যাই হোক, এইসব ঝামেলার মধ্য দিয়ে গীতার লাইফটা কাটছিল। এরপর আমরা জেসমিনকে দেখতে পাই। ছোটবেলায় বাবা মার ডিভোর্স হয়ে যাওয়াতে তাকে তার নানার কাছে পাঠিয়ে দেওয়া হয়। নানা তাকে প্রতিদিন স্কুলে নিয়ে যেত, আবার স্কুল থেকে নিয়ে আসতো। জেসমিনের নানা তাকে খুব আদর করত, আর জেসমিনও তাকে ভীষণ ভালোবাসত। পৃথিবীতে আপন বলতে একমাত্র নানাই ছিল তার। তবে দুঃখের বিষয়, জেসমিনের নানার আর্থিক অবস্থা ভালো না হওয়াতে সে বেশি দূর পড়াশোনা করতে পারে না। দেখতে দেখতে জেসমিন বড় হয়ে ওঠে, আর নিজের স্মার্টনেস আর সৌন্দর্যের কারণে এয়ারলাইন্সে চাকরি পেয়ে যায়। এমনিতে জেসমিন বেশ ভালো মেয়ে, কিন্তু তার একটা বাজে স্বভাব ছিল, সেটা হচ্ছে চুরি করা। কথায় আছে, অভাবে স্বভাব নষ্ট। জেসমিনের ব্যাপারটাও কিছুটা সেরকম। সে সবসময় সাকসেসফুল বিজনেস উইমেন হওয়ার স্বপ্ন দেখত। সে অনেক চেষ্টাও করেছে, কিন্তু সফল হতে পারেনি। তবুও জেসমিন হার মানেনি। এখনও সে নিজের স্বপ্ন পূরণের চেষ্টা চালিয়েই যাচ্ছে। যাই হোক, সেদিন এয়ারপোর্টে পুলিশ তাদের তিনজনকে খুব ভালোভাবে চেক করে, এমনকি তাদের ড্রেস, জুতা এবং ব্যাগটাও বাদ রাখে না।
সেই সাথে বারবার তাদের জিজ্ঞেস করতে থাকে যে তারা সোনাগুলো কোথায় লুকিয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে পুলিশ হয়তো কোনো সোনার খোঁজ করছে, কিন্তু এই সোনার কাহিনীটা জানার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। তো সেখান থেকে চেক করতে করতে হঠাৎ পুলিশের নজর পড়ে জেসমিনের কাছে থাকা ব্র্যান্ডের দামি ব্যাগটার দিকে। আসলে ব্র্যান্ডেড এবং দামি জিনিসের প্রতি জেসমিনের একটা আলাদা অবসেশন ছিল। সুযোগ পেলেই সে নামি দামি ব্র্যান্ড শপগুলোতে ঘুরে বেড়াতো, আর সুযোগ পেলে সেখানকার জিনিসপত্র নিয়ে ছবি তুলত। তো জেসমিনের কাছে ওই ব্যাগটা দেখে পুলিশের সন্দেহ আরও বেড়ে যায়, কারণ সাধারণ একজন এয়ার হোস্টেসের কাছে লাখ লাখ টাকা দামের ব্যাগ থাকার কথা নয়। তবে অনেক খোঁজাখুঁজির পরেও তারা সন্দেহ করার মতো কিছুই পায় না। তবে ইন্সপেক্টরের সম্পূর্ণ কনফিডেন্স ছিল যে ওই সোনাগুলোর সাথে এই মেয়েদের কোনো না কোনো কানেকশন তো আছেই, কিন্তু বারবার জিজ্ঞেস করার পরেও মেয়েগুলো কিছুই বলে না। তবে আসল সত্যিটা কি? মেয়েগুলো কি আসলেই সোনার খোঁজ জানতো নাকি জানতো না? এই প্রশ্নের উত্তর জানার জন্য আমাদেরকে 6 মাস পেছনে চলে যেতে হবে। কোহিনুর এয়ারলাইন্স থেকে বেশ কয়েক মাস বেতন আটকে রাখায় সবাই ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। সেখানে যারাই চাকরি করতে গিয়েছিল তাদের কেউই খুব বেশি সচ্ছল ছিল না। একদিন বিদ্যা গীতার কাছে গিয়ে জিজ্ঞেস করে, আমাদের বেতন কবে দেবে, কোনো খোঁজ পেয়েছো? তখন গীতা বলে, আমি আমাদের HR মিত্তালের সাথে কথা বলেছি, সে বলেছে 1 সপ্তাহের মধ্যেই বোনাস সহ সব পেমেন্ট ক্লিয়ার করে দেবে। সেটা শুনে দিব্যা একটু শান্ত হয়। এমন সময় জেসমিন বলে ওঠে, যেখানে বেতনই ঠিকঠাকভাবে দিচ্ছে না সেখানে আবার তোমরা বোনাস নিয়ে ভাবছ? সেটা শুনে বাকি দুজন তার দিকে অদ্ভুতভাবে তাকায়। এরপর তারা সবাই ফ্লাইটে বোর্ড করার জন্য বেরিয়ে পড়ে। সেখানে তাদের পাইলট রাজবংশী সব এয়ার হোস্টেসদের ওয়েট চেক করে করে ফ্লাইটে উঠাচ্ছিল। তাদের মধ্যে একটা মেয়ের ওয়েট একটু বেশি হওয়াতে মেয়েটাকে সে আনফিট ঘোষণা করে দেয়। সেটা দেখে গীতা ভীষণ বিরক্ত হয়, কারণ লোকটা নিজেই আনফিট ছিল। একে তো বৃদ্ধ, তার উপর আবার অসুস্থ। যাই হোক, পাইলটকে কিছু বলার অধিকার তো তাদের নেই, তাই তারা চুপচাপ করে সব মেনে নেয়। ফ্লাইটে ওঠার পর তাদের আরেক ক্যাপ্টেন বার্ডেরা এসে গীতার সাথে কথা বলার চেষ্টা করে। আসলে লোকটা গীতাকে ভীষণ পছন্দ করত, কিন্তু গীতা ম্যারিড হওয়ায় সে কখনো কিছু বলতে পারেনি। জেসমিন এবং দিব্যা বিষয়টা জানতো, তাই জেসমিন প্রায় সময়ই গীতাকে এটা নিয়ে খ্যাপাতো। এভাবেই তাদের দিন কাটতে থাকে। ফাইনালি একদিন তাদেরকে তাদের স্যালারি বুঝিয়ে দেওয়া হয়। স্যালারির এনভেলপটা হাতে পেয়ে সবাই ভীষণ খুশি হয়, কিন্তু যখন তারা ভেতরের অ্যামাউন্টটা দেখে তখন সবার মুখ চুপসে যায়, কারণ এতদিন অপেক্ষা করার পরেও তাদের সম্পূর্ণ স্যালারি দেওয়া হয়নি। তখন জেসমিন সবাইকে উদ্দেশ্য করে বলে, এখানে থেকে কোনো লাভ নেই, নতুন চাকরি খোঁজো। তখন গীতা তাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে। এরপর তারা আবারও তাদের কাজে মন দেয়। একদিন ফ্লাইটে থাকা অবস্থায় গীতা রাজবংশের জন্য চা বানিয়ে নিয়ে যায়, কিন্তু রাজবংশীকে ডাকতে গেলেই হঠাৎ সে সিট থেকে নিচে পড়ে যায়। তাকে দেখে গীতা কনফিউজড হয়ে যায় যে লোকটা অজ্ঞান হয়েছে নাকি মারা গেছে। তখন জেসমিন বলে ওঠে, হয়তো উপরেই পৌঁছে গেছে। এদিকে রাজবংশীর অবস্থা দেখিয়ে দিব্যা বমি করতে শুরু করে। আসলে সে খুবই সেন্সিটিভ টাইপের মেয়ে, কোনো প্রকার ভায়োলেন্স বা এনজাইটি সহ্য করতে পারত না। যাই হোক, গীতা তখন রাজবংশীর জ্ঞান ফেরানোর জন্য তাকে CPR দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। কিন্তু যখন সে CPR দেওয়ার জন্য রাজবংশীর শার্টটা খুলে, তখনই তাদের তিনজনের চোখ ছানা বড়া হয়ে যায়। তারা দেখতে পায় রাজবংশীর শার্টের নিচে অনেকগুলো গোল্ড বার লুকিয়ে রাখা। সেটা দেখে তারা ভীষণ ঘাবড়ে যায়। এদিকে ফ্লাইটে তখন অন্য কেউ ছিল না, তাই তারা ক্যাপ্টেনকে ফোন করে জানায় যে সেখানে একটা ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়েছে। তবে গোল্ডবারের বিষয়টা তাকে জানায় না। এরপর তারা তিনজন রাজবংশীর লাশটাকে ধরে নিয়ে গিয়ে একটা চেয়ারে বসিয়ে দেয়। তখন রাজবংশীর কাছে থাকা গোল্ডবারগুলো দেখে জেসমিনের মনে লোভ তৈরি হয়, তাই সে বাকিদেরও বোঝানোর চেষ্টা করে যে তারা সবাই মিলে যদি ওই গোল্ডবারগুলো ভাগাভাগি করে নেয় তাহলে সবার জীবনের সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু গীতারা কেউই জেসমিনের কথায় রাজি হয় না। জেসমিন তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করে। তখন গীতা বিরক্ত হয়ে বলে ওঠে, আমরা এত বছর ধরে সততার সাথে চাকরি করে এসেছি, বাকি জীবনটা তিহার জলে কাটাতে পারবো না। তারা জেসমিনকেও গোল্ড বারগুলো নিতে দেয় না। ততক্ষণে কেসটার ইনভেস্টিগেশন করার জন্য পুলিশ এবং কাস্টমসের লোকেরা পৌঁছে যায়। সেখানে কাস্টমস অফিসার জয় গীতাদের কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য চলে আসে, কারণ তারাই সর্বপ্রথম লাশটা দেখেছিল। সেখানে দিব্যা এবং জয় পরস্পরকে দেখে ভীষণ অবাক হয়, সে সাথে ভীষণ খুশিও হয়, কারণ তারা আগে থেকেই পরিচিত ছিল। কলেজে পড়াকালীন একটা বাস্কেটবল ম্যাচে দিব্যার সাথে তাদের অপোজিট টিমের একটা মেয়ের ঝগড়া বেঁধে যায়। মেয়েটা অন্যায়ভাবে দিব্যাকে হারানোর চেষ্টা করেছিল। সে সময় জয় গ্যালারিতে বসে তাকে দেখছিল। এরপর দিব্যা লকার রুমে গিয়ে রাগের মাথায় পায়চারি করতে থাকে। তখন জয় তাকে ফলো করতে করতে সেখানে পৌঁছে যায়, সাথে করে দুটো বিয়ারের বোতলও নিয়ে যায়। দিব্যা যদিও জয়কে তখন চিনত না, তবুও নিজের রাগকে কন্ট্রোল করার জন্য সে বিয়ারের বোতলটা নিয়ে খেতে শুরু করে। এরপর ঘটনাক্রমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। তবে তারপর থেকে তাদের আর কখনো দেখা বা কথা হয়নি। তবে
জয়দিব্যাকে মনে মনে ভালোবেসে ফেলেছিল। যাই হোক, তাদের সাথে কথা শেষ করে জয়রা সোনাগুলো নিয়ে অফিসে চলে যায়। সেখান থেকে তারা মোট 12 কেজি সোনা উদ্ধার করেছিল, যেগুলো রাজবংশীকে দেওয়া হয়েছিল আলবোর্ডসে পাচার করার জন্য। এটা জানার পর গীতা এবং বাকিরা ভীষণ অবাক হয়ে যায়। সেই রাতে বাড়ি ফিরে জেসমিন দেখে যে তাদের বাড়িওয়ালা তার নানার সাথে বসে গল্প করছে। জেসমিনকে দেখা মাত্রই সে তার বকেয়া বাড়ি ভাড়াগুলো চাইতে শুরু করে। বেতন আটকে থাকার কারণে জেসমিন 6 মাস যাবৎ বাসা ভাড়া দিতে পারেনি। তবে সে ভালো করেই জানত যে বাড়ি ফেরার সাথে সাথেই বাড়িওয়ালা তাকে প্রেশার দিতে শুরু করবে। তাই সে আগে থেকেই ফ্লাইটের একজন প্যাসেঞ্জারের একটা দামি ঘড়ি চুরি করে নেয়, আর বাড়ি ফিরেই সেটা বাড়িওয়ালাকে ধরিয়ে দেয়। এদিকে গীতা বাড়িতে গিয়ে তার হাজব্যান্ডকে রাজবংশীর বিষয়টা জানায় আর বলে, হয়তো আমরা বেশি সৎ থাকতে গিয়েই পিছিয়ে পড়েছি। আরেকদিকে দিব্যা বাড়িতে গিয়ে জানতে পারে যে তার বাবা লোনের টাকা পরিশোধ করার জন্য তাদের অটো বিক্রি করে দিয়েছে। সেটা শুনে সে ভীষণ কষ্ট পায়, কারণ ওই অটোটাই তাদের শেষ সম্বল ছিল। অন্যদিকে কারো হাতেই বেশি টাকা ছিল না। টাকা আসবেই বা কোথা থেকে? তারা তো পুরো বেতনটাই পায়নি। সব মিলিয়ে সবার জীবনের সমস্যাগুলো আরও বাড়তে শুরু করে। তখন তারা তিনজন আয় রোজগারের অন্য উপায় খুঁজতে শুরু করে, কিন্তু কী বা করবে? তাদের কারো কাছেই তো পর্যাপ্ত টাকা নেই, তাই তারা নিজেদের মতো করে টাকা জোগাড় করার চেষ্টা করে। জেসমিনের অবস্থা দেখে তার নানা নিজের সোনার আংটিটা তাকে দিয়ে দেয়। জেসমিন সেটা বন্ধক রেখে টাকা নিয়ে আসে। এরই মাঝে একদিন গীতার সাথে মিত্তালের ওয়াইফ সুধার দেখা হয়। এখানে একটা কথা জানিয়ে রাখি যে সুধাও একসময় কোহিনূর এয়ারলাইন্সের এয়ার হোস্টেস ছিল। তবে মিত্তালের সাথে বিয়ে হওয়ার পর সে চাকরি ছেড়ে দেয়। সেখানে গীতা সুধাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আজকাল মিত্তাল সাহেবের খোঁজই পাওয়া যায় না, তুমি কি জানো সে কোথায় আছে? সুধা বলে, শুধু তোমরাই নয়, আমিও তার কোনো খোঁজ পাই না। বিয়ের আগে আমার পেছনে মশার মতো ঘুরঘুর করত, আর এখন বিয়ে হয়ে গেছে তো তাই মূল্যটাও কমে গেছে। এদিকে দিব্যা একটা নিউজ থেকে জানতে পারে যে তাদের কোম্পানি অর্থাৎ কোহিনূর এয়ারলাইন্সকে দেউলিয়া বলে ঘোষণা করা হয়েছে। সেটা দেখে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে তৎক্ষণাৎ বিষয়টা গীতা এবং জেসমিনকে জানায়। গীতা তখন বুঝে উঠতে পারছিল না যে তার কি করা উচিত। তার শেষ সম্বল বলতে তো অফিসের পিএফটাই ছিল। তাই সে দ্রুত মিত্তালকে ফোন করে, কিন্তু মিত্তাল তার ফোন রিসিভ করে না। তখন গীতা সরাসরি অফিসে চলে যায় তার সাথে দেখা করার জন্য, কিন্তু সে জানত যে মিত্তাল সহজে তার সাথে দেখা করবে না। তাই সে খুব কৌশলে মিত্তালের গাড়ির সামনে গিয়ে পড়ে। এরপর সে মিত্তালের কাছে জানতে চায় তাদের কোম্পানি ব্যাংকরাপ্ট কিনা। তখন মিত্তাল তাকে বলে, তুমি বাইরের মানুষের কথায় কান দিও না, আমাদের কোম্পানি তো এশিয়ার সব থেকে বড় কোম্পানির মধ্যে একটা, এটা কেন ব্যাংকরাপ্ট হতে যাবে? কিন্তু গীতা তার কথা বিশ্বাস করে না। সে মিত্তালের পেট থেকে সত্যিটা বের করার চেষ্টা করতে থাকে এবং একটা সময় মিত্তাল বাধ্য হয়ে বলে দেয় যে তাদের কোম্পানি আসলেই ব্যাংকরাপ্ট হয়ে গেছে। সেটা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে। সে মিত্তালকে জিজ্ঞেস করে, আচ্ছা, আমার পিএফের টাকাটা কি পাবো? তখন মিত্তাল তাকে আশ্বস্ত করে যে তাদের ঝামেলাটা মিটে গেলেই সে পিএফের টাকাটা পেয়ে যাবে। তবে গীতা তার কথা শুনে বুঝতে পারে যে মিত্তাল মিথ্যা বলছে, অর্থাৎ তার এতদিনের আশা ভরসা সব শেষ। এরপর সে দিব্যাকে নিয়ে এয়ারলাইন্সের স্টোর রুমে গিয়ে সেখানে থাকা সব জিনিসপত্র ব্যাগে ভরতে শুরু করে। সে ভেবেছিল ওই জিনিসগুলো বিক্রি করে দিয়ে যদি কিছু টাকা আসে, কিন্তু সেটা বুঝতে পারছিল না যে ওইসব বিক্রি করে বা কত টাকাই আসবে। সেগুলো দিয়ে কি তার স্বপ্ন পূরণ হবে? এমন সময় সেখানে জেসমিন এসে হাজির হয়। গীতার ওই অবস্থা দেখে সে বুঝতে পারে যে তার মাথায় এখন কি চলছে। তাই সে গীতাকে গিয়ে আটকায়। তখন আর গীতা নিজেকে কন্ট্রোল করতে পারে না, হাউমাউ করে কাঁদতে শুরু করে। এদিকে দিব্যা বুঝে উঠতে পারছিল না যে সে তার পরিবারের সামনে গিয়ে কিভাবে দাঁড়াবে। তাদেরকে কিভাবে জানাবে যে সে পাইলট নয়, এয়ার হোস্টেস। আর এখন কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে যাওয়ায় তার চাকরিটাও হয়তো থাকবে না। গীতা আর দিব্যা এইসব নিয়ে আফসোস করছিল। তখন জেসমিন হঠাৎ করে বলে ওঠে, আজকে যদি রাজবংশের সোনাগুলো আমাদের কাছে থাকতো তাহলে কতই না ভালো হতো। সেটা শুনে দিব্যা বলে, তুমি ঠিকই বলেছ, ওই সময় তোমার কথাটা মেনে নিলেই ভালো হতো। তখন গীতা বলে, ওই বুড়ো রাজবংশী কতদিন ধরে এসব করছে কে জানে। তখন জেসমিন বলে, 4 বছর ধরে। সেটা শুনে বাকিরা অদ্ভুতভাবে তার দিকে তাকায়। তারা বুঝে উঠতে পারছিল না যে জেসমিনের কাছে এই ইনফরমেশন কোথা থেকে এলো। তখন জেসমিন তাদেরকে একটা ফোন দেখায়। ফোনটা ছিল রাজবংশীর। প্লেনে থাকা অবস্থায় জেসমিন সেটা চুরি করে নিয়েছিল। সেই ফোন থেকেই সে রাজবংশীর ব্যাপারে সব ইনফরমেশন বের করে। এদিকে একটা ইন্টারভিউতে যখন কোহিনূর এয়ারলাইন্সের মালিক বিজয়ের কাছে ব্যাংকরাপ্ট হওয়ার ব্যাপারটা জানতে চাওয়া হয়, তখন বিজয় বলে, বিজনেসে তো এসব উপর নিচ চলতেই থাকে, তবে আমি আমার 4000 সদস্যের পরিবার এবং আমার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে শুধু এটাই বলবো, কোহিনূর আজও যেমন উজ্জ্বল আছে ভবিষ্যতেও তেমন উজ্জ্বলই থাকবে। কেউ এর উজ্জ্বলতা কেড়ে নিতে পারবে না। অন্যদিকে
গীতারা জানতে পারে যে রাজবংশী স্মাগলিংয়ের কাজের জন্য প্রত্যেকবার একটা নাম্বারেই ফোন করত। হয়তো ওই লোকটাই তার ডিলার ছিল। তখন গীতা আর কিছু না ভেবেই জেসমিনের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে সেই নাম্বারে ফোন করে। ঘটনাক্রমে ফোনটা রিসিভ করে সুধা। ঠিক সেই সময় মিত্তাল সুধার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে রং নাম্বারের বাহানা করে ফোনটা কেটে দেয়। তবে সেখান থেকে গীতারা স্পষ্ট বুঝতে পারে যে এইসবের পেছনে মিত্তাল রয়েছে। তাই পরদিনই তারা তিনজন মিত্তালের কাছে পৌঁছে যায়। সেখানে গীতা মিত্তালকে বলে, এদিকে আমরা না খেতে পেয়ে মরছি আর তুমি সোনার স্মাগলিং করে লাখ লাখ টাকা হাতাচ্ছ। মিত্তাল বুঝে যায় যে তার রহস্য ফাঁস হয়ে গেছে। তারপরও সে বিষয়টা এড়ানোর চেষ্টা করে, কিন্তু মেয়েগুলো তো নাছর বান্দা, আর তারা তো সব প্রমাণ পেয়েই সেখানে গিয়েছিল। তাই মিত্তালের পালানোর কোনো উপায় ছিল না। মেয়েগুলো মিত্তালকে জানায় যে তারাও এখন রাজবংশীর মতো স্মাগলিং করতে চায়। সেটা শুনে মিত্তাল হেসে উঠে বলে, না না, মেয়েদের দ্বারা এসব হবে না, আর মেয়েদের দিয়ে আমি কাজ করাইও না। কিন্তু মেয়েগুলো তার কথা শুনতে মোটেও রাজি হয় না। একটা পর্যায়ে মিত্তালকে বাধ্য হয়ে তাদের কথা মেনে নিতে হয়। পরদিন তারা তিনজন মিত্তালের দেওয়া অ্যাড্রেসে গিয়ে তার সাথে দেখা করে। সেখানে মিত্তাল তাদেরকে বেশ কয়েকটা গোল্ড বার দিয়ে বলে, দেখো, রাজবংশীর কেসটা কিন্তু এখনও সলভ হয়নি, পুলিশের হাতে কোনোভাবেই ধরা পড়া যাবে না। মেয়েগুলো তখন বারগুলো নিয়ে এখান থেকে চলে আসে। এরপর তারা তিনজন ভাবতে শুরু করে যে বারগুলো তারা কিভাবে আলবোর্ডস পর্যন্ত পৌঁছাবে। ব্যাপারটা যেহেতু ভীষণ রিস্কি আর এটা তাদের প্রথমবার, তাই তিনজনই ভীষণ টেনশনে ছিল। এমন সময় চকলেট খেতে গিয়ে হঠাৎ তাদের মাথায় একটা আইডিয়া আসে। ওই গোল্ড বারগুলোকে গলিয়ে চকলেট বলের শেপ দিয়ে চকলেট বক্সে করে আলবোর্ডসে নিয়ে যাবে। সেই প্ল্যান অনুযায়ী তারা একজন সোনার দোকানদারের সাথে গিয়ে দেখা করে। তাকে পুরো বিষয়টা বুঝিয়ে বললে লোকটা ওই বারগুলোকে গলিয়ে তাদের চাহিদা মতো বানিয়ে দেয়। সেগুলো এনে গীতারা সোনার বলগুলোর ওপর চকলেটের কোটিং দিয়ে আসল চকলেটের মতো করে প্যাকিং করে দেয়। ফ্লাইটের দিন সেফটির জন্য গীতা ওই সোনার চকলেটগুলোর সাথে কিছু আসল চকলেটও নিয়ে নেয়। এরপর তারা তাদের মিশনে বেরিয়ে পড়ে। গীতা আর বিদ্যা ভীষণ ভয় পাচ্ছিল, কিন্তু জেসমিন তাদেরকে সামলায়। সৌভাগ্যবশত কোনোরকম ঝামেলা ছাড়াই আলবোর্ডসে পৌঁছেও যায়। এরপর হোটেলে গিয়ে তার সোনার ক্লায়েন্টের জন্য অপেক্ষা করতে থাকে। তাদের খুব টেনশন হচ্ছিল যে সবকিছু ঠিকঠাক হবে তো। এরই মাঝে ক্লায়েন্ট এসে তাদের কাছে থাকা সোনার চকলেটগুলো চেক করে, আর সবকিছু ঠিকঠাক থাকায় লোকটা সেগুলো নিয়ে চলে যায়। অর্থাৎ তাদের প্রথম মিশন সাকসেসফুলি কমপ্লিট হয়। মেয়েগুলো তখন খুশিতে আত্মহারা হয়ে যায়। এভাবেই তারা দিনের পর দিন স্মাগলিং করতেই থাকে আর লাখ লাখ টাকা আয় করতে থাকে। আর সেই টাকা দিয়ে জেসমিন তার দাদুর ওই বন্ধক রাখা আংটিটা ছাড়িয়ে নিতে আসে। এদিকে দিব্যাও তার বাবার অটো বিক্রি করার টাকাগুলো তাকে ফিরিয়ে দেয়। অন্যদিকে গীতাও তার রেস্টুরেন্টের জন্য জায়গা কিনে ফেলে। এতদিন পর স্বপ্নগুলো একে একে পূরণ হতে শুরু করেছিল। জেসমিন সেই সব ব্র্যান্ডের জিনিসগুলো কিনতে শুরু করে যেগুলো এতদিন সে শুধু স্বপ্নেই দেখে এসেছে। এদিকে দিব্যা ফাইনালি তার সংসারের হাল ধরতে শুরু করে। তারা যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছিল। তবে এই বিষয়টা তাদের সহকর্মী কোমলের নজরে পড়ে। সে বুঝে উঠতে পারছিল না যে গীতারা কেন হঠাৎ এত হাসি খুশি থাকতে শুরু করেছে। তারাও তো একটা সময় কোম্পানির বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে কান্নাকাটি করত। তাহলে এখন কি হলো? যাই হোক, পরের মাসের বেতন হাতে পাওয়ার পর তারা সবাই দেখে যে সেবারও তাদের টাকা কম দেওয়া হয়েছে। সেটা দেখে গীতারাবাদে সবাই হতাশ হয়ে পড়ে। হবেই বা না কেন, কোমলের ছেলে একটা প্রাইভেট স্কুলে পড়ে, কিন্তু সে অনেকদিন ধরে স্কুলের ফিস দিতে পারছিল না। ভেবেছিল বেতন পেলে দিয়ে দিবে, কিন্তু সেটাও হলো না। এদিকে শীতল নামের মেয়েটার বোনের বিয়ে হওয়ার কথা, যার জন্য তার টাকার খুব প্রয়োজন ছিল। এসব কথা শুনে গীতারা খুব কষ্ট পায়, কিন্তু তাদের কিছুই করার ছিল না। এদিকে পুলিশেরও নজর ছিল তাদের তিনজনের ওপর। একদিন ইন্সপেক্টর আচমকা গিয়ে এয়ার হোস্টেসদের চেকিং করা শুরু করে। সেটা দেখে গীতারা ভীষণ ঘাবড়ে যায়। এমন সময় জয়কে দেখে দিব্যা তাকে ডাক দেয়, আর জয় এসে তাদেরকে ছেড়ে দিতে বলে। তবে সেই সুযোগে জয় আবারও দিব্যার সাথে ফ্লার্ট করতে শুরু করে। দিব্যারও তখন কিছু করার ছিল না, তাই সে জয়ের কথায় সায় দিতে থাকে। তবে পুলিশের এমন হঠাৎ করে চেকিং করা দেখে গীতা এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে এই কাজটা তাদের আর করা উচিত হবে না, না হলে যে কোনো সময় তারা ধরা পড়তে পারে। জেসমিন সাথে সাথেই গীতার কথায় রাজি হয়ে যায় আর বলে, ঠিক আছে, আজকে থেকে এসব কাজ বন্ধ। সেটা শুনে গীতা হুট করে বলে, না, আজকে থেকে বন্ধ করলে আমাদের সমস্যাগুলো, আমাদের প্রয়োজনগুলো কিভাবে মিটবে? আসলে সে নিজেও কাজটা ছাড়তে চাচ্ছিল না, আবার ভয়ও পাচ্ছিল যে এর পরিণতি কি হতে পারে। সবকিছু মিলিয়ে দোটানার মধ্যে পড়ে যায় গীতা। এদিকে জয় আর দিব্যার রিলেশনটা ধীরে ধীরে গভীর হতে শুরু করে। এরপর একদিন জেসমিনের বার্থডে সেলিব্রেশনের জন্য গীতারা একটা ক্লাবে যায়। সেখানে গিয়ে তারা অনেক এনজয় করে আর অনেক ড্রিঙ্কসও করে। কিন্তু সেখান থেকে ফেরার পথে কমলের সাথে তাদের দেখা হয়ে যায়। গীতার কাছে তখন বিরাট বড় একটা শ্যাম্পেইনের বোতল ছিল।
ওদের পোশাক আশাক আর লাইফস্টাইল দেখে কোমলের মনে সন্দেহ তৈরি হয়। পরদিন কেউ একজন পুলিশকে ফোন করে গীতা, দিব্যা এবং জেসমিনের ব্যাপারে কমপ্লেন করে। সে বলে যে ওই গোল্ড স্মাগলিংয়ের সাথে তারা কোনো না কোনোভাবে জড়িত। সেটা শোনা মাত্রই ইন্সপেক্টর তাদের তিনজনকে অ্যারেস্ট করে। আর এই দৃশ্যটাই আমরা গল্পের একদম শুরুতে দেখেছিলাম। সেখানে অনেক খোঁজাখুঁজির পরেও পুলিশ কোনো ক্লু খুঁজে পায় না। এদিকে গীতারাও কোনোভাবে তাদের মুখ খোলে না। তবে ইন্সপেক্টরের সম্পূর্ণ কনফিডেন্স ছিল যে ওই মেয়েগুলোর কাছেই সোনার হদিস পাওয়া যাবে। এমন সময় হঠাৎ তার মনে পড়ে যে সে গীতার ব্যাগে চকলেটের বক্স দেখেছিল। তখন তার মনে সন্দেহ জাগে ওই চকলেট বক্সের ভিতরেই হয়তো সোনা লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাই সে দ্রুত গিয়ে গীতার ব্যাগ থেকে চকলেট বের করে চেক করার জন্য কামড় দেয়। সেটা দেখে গীতারা তিনজন ভীষণ ঘাবড়ে যায়। কিন্তু চকলেটে কামড় দেওয়ার পর ইন্সপেক্টর দেখে যে সেগুলো আসল চকলেট ছিল। তবুও সে একের পর এক চকলেট ট্রাই করতেই থাকে। সে ভেবেছিল কোনো না কোনোটার ভেতর নিশ্চয়ই সোনা পাওয়া যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা কোনোটাতেই সোনা খুঁজে পায় না। তখন ইন্সপেক্টর রাগের মাথায় পাগলের মতো আচরণ শুরু করে। সেটা দেখে তার বস বিরক্ত হয়ে ইন্সপেক্টরকে বকাঝকা করতে শুরু করে, কারণ তার ইনফরমেশনটা ভুল ছিল। তখন ইন্সপেক্টর তাকে বোঝানোর চেষ্টা করে যে ইনফরমেশনটা ভুল নয়, কারণ যে মেয়েটা ইনফরমেশন দিয়েছে সেও কোহিনুর এয়ারলাইন্সের এয়ার হোস্টেস ছিল, আর সে গীতাদের চারজনকে খুব ভালো করে চিনত। তবে তার বস তার কথায় পাত্তা দেয় না। সে গীতাদের ছেড়ে দিতে বলে, কারণ তাদের জন্য ফ্লাইটটা অনেকক্ষণ ধরে আটকে আছে। গীতারা তখন সুযোগ বুঝিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, ওই চকলেট বক্সগুলোর মধ্যে যদি সোনার বলগুলো না থাকে, তাহলে সোনার বলগুলো কোথায়? আসলে ফ্লাইট টেক অফের ঘণ্টাখানেক আগে দিব্যা জানতে পারে যে সেদিন সবার চেকিং করা হবে। সেটা শুনে তারা ভীষণ ঘাবড়ে যায়। এরপর দিব্যার বুদ্ধিতে তারা সোনার বক্সটা প্লেনের সিলিংয়ের ভেতর লুকিয়ে রাখে, কারণ ওই জায়গাটাতে কারো নজর পড়বে না। সেদিন পুলিশ কাস্টাডি থেকে বেরিয়ে এয়ারপোর্টে পৌঁছানোর সাথে সাথেই মিত্তাল এসে তাদের কাছে জিজ্ঞেস করে সোনা কোথায়। এরই মাঝে তাদের চোখের সামনে দিয়ে ফ্লাইটটা টেক অফ করে চলে যায়। সেটা দেখে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ সোনা তো ওই ফ্লাইটেই ছিল। তখন তারা তিনজন হতাশ হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তবে তখনও তাদের মাথায় ইন্সপেক্টরের কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। তাদের নামে কমপ্লেন করা মেয়েটা যেহেতু এয়ার হোস্টেস ছিল, তাই তারা ধরে নেয় যে কাজটা নিশ্চয়ই কোমল করেছে, কারণ কোমলের সামনেই তারা সেদিন ধরা পড়েছিল। এই ব্যাপারটা নিয়ে তারা সবাই ভীষণ ঘাবড়ে গিয়েছিল। তাই তারা রাগের মাথায় একজন আরেকজনকে দোষারোপ করতে শুরু করে। এটা নিয়ে দিব্যা আর জেসমিনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একটা পর্যায়ে গীতা রেগে গিয়ে তাদের দুজনকেই ট্যাক্সি থেকে নামিয়ে দেয়। তবে বাড়িতে ফিরেও তারা এসব নিয়েই ভাবতে থাকে। এতদিন তারা যত স্বপ্ন দেখেছে তার সবকিছুই এক নিমেষে শেষ হয়ে যায়। রাগে দুঃখে তারা তখন দিশেহারা হয়ে যায়। এমনকি সেদিনের পর থেকে তারা একজন আরেকজনের সাথে কথা বলাও বন্ধ করে দেয়। এদিকে তাদের নামে পুলিশ কমপ্লেন্ট হওয়াতে কেবিন ক্রুর বাকি মেম্বাররা তাদের নিয়ে কানাঘুষা করতে শুরু করে। এরই মাঝে একদিন গীতার ভাই নেশা করে তাদের বাড়িতে এসে ওঠে। তাকে দেখে গীতা বিরক্ত হয়ে বলে, এভাবে মদ খেয়ে রাস্তায় পড়ে না থেকে মদের দোকানে গিয়ে চাকরি করলে ভালো হতো। গীতার ভাই তার কথার কোনো উত্তর দেয় না। এরপর গীতা আবার জিজ্ঞেস করে স্বপ্না কোথায়। অনেকদিন ধরে ওর সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। তখন তার ভাই তাকে জানায় যে স্বপ্না মিডল ইস্টের একটা হোটেলে চাকরি পেয়েছে, তাই সে চলে গেছে। এমন সময় গীতা হঠাৎ লক্ষ্য করে যে তার ভাই বেশ আঘাত পেয়েছে। তাই সে রূপ থেকে ফার্স্ট এড বক্স আনতে যায়। সেই সুযোগে গীতার ভাই গীতার ব্যাগ থেকে টাকা চুরি করতে যায়। ঠিক সেই সময় গীতা সেখানে চলে আসে। গীতা আর তার স্বামী খুব ভালো করেই জানতো যে সে ওই টাকাগুলো নেশা করার জন্য নিচ্ছিল, তাই গীতার স্বামী তাকে টাকাগুলো নিতে নিষেধ করে। সেটা শুনে গীতার ভাই রেগে গিয়ে বলে, তোমার কাছ থেকে নিচ্ছে নাকি? আর তোমার কাছ থেকে নেবই বা কিভাবে? তুমি তো আয় রোজগারই করো না, সারা জীবন তো আমার বোনের টাকাই খেয়ে গেলে। এই কথা শুনে গীতা ভীষণ রেগে যায় আর তার ভাইয়ের গালে একটা চর মেরে তাকে বাড়ি থেকে বের করে দেয়। এদিকে দিব্যা এয়ারপোর্ট থেকে বেরোনোর সময় হঠাৎ তার ভাইয়ের সামনে পড়ে যায়। তার ভাই তাকে এয়ার হোস্টেজের পোশাকে দেখে হতবাক হয়ে যায়। তখন দিব্যা তার ভাইকে সব ঘটনা খুলে বলে। সবকিছু শুনে তার ভাই তাকে বলে, আর যাই করো না কেন এই ব্যাপারে বাবা মাকে জানতে দিও না, তারা ভীষণ কষ্ট পাবে। আর তুমিও চিন্তা করো না, একদিন না একদিন তুমি ঠিক প্লেন চালাতে পারবে। ভাইয়ের কথা শুনে দিব্যা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরই মাঝে নিউজের মাধ্যমে জানা যায় যে প্লেনের সিলিংয়ে লুকিয়ে রাখা সেই সোনাগুলো পাওয়া গেছে। সেটা শুনে সবাই অবাক হয়ে যায়। সেই সাথে জয় ভীষণ অবাক হয়। সে বুঝতে পারে যে ইন্সপেক্টরের দেওয়া ক্লুটা সঠিক ছিল। দিব্যার প্রতি তখন তার ঘৃণা হতে শুরু করে। পরদিন দিব্যা নিজে থেকেই জয়ের সাথে দেখা করতে যায়। তখন জয় বলে, এতদিন অনেক জায়গা থেকে সোনা উদ্ধার করেছি, কিন্তু প্লেনের সিলিং থেকেও যে সোনা পড়তে পারে সেই আইডিয়াটাই ছিল না। আর
তুমি যে এভাবেও মানুষকে বোকা বানাতে পারো সেটাও কখনো ভাবিনি। দিব্যা তখন তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু জয় একটা কথাও শোনে না। আর তাকে ওয়ার্নিং দিয়ে দেয় যে সে যেন কখনোই আর জয়কে ফোন না করে। পরদিন জেসমিন তার কোম্পানির স্পন্সরশিপের জন্য ক্লায়েন্টের সামনে প্রেজেন্টেশন দিচ্ছিল। এমন সময় হঠাৎ করে তার কাছে একটা কল আসে। কলটা পেয়েই জেসমিন বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে দেখে তার নানা মারা গেছে। এতে জেসমিন একদম ভেঙে পড়ে, কারণ এখন আর আপন বলতে তার কেউ থাকলো না। তখন তাকে সামলানোর জন্য গীতা আর দিব্যা আবারও তার পাশে এসে দাঁড়ায়। এরপর একদিন জানা যায় যে কোহিনূর এয়ারলাইন্সের মালিক বিজয় দেশ ছেড়ে পালিয়ে গেছে। এটা জানার পর এয়ারলাইন্স অফিসের মধ্যে তোলপাড় শুরু হয়। 4,000 কর্মচারী মুহূর্তের মধ্যেই পথে বসে যায়। খবরটা শোনার পর গীতারা চলে যায় এয়ারলাইন্স অফিসে। সেখানে গিয়ে কমলের সাথে দেখা হয় তাদের। চাকরিটা হারিয়ে কমল তখন ভীষণ ভেঙে পড়েছিল। এমন সময় তাদের সাথে দেখা হওয়াতে সে খুব রেগে যায়, কারণ প্লেন থেকে সোনাগুলো ধরা পড়াতে সবাই বুঝে গিয়েছিল যে ওই কাজের পেছনে ওই 3 জনের হাত আছে। তখন দিব্যা কমলকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কমল তার কথার কোনো পাত্তা দেয় না। সে বলে, জানো, আমার ছেলেকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, তোমাদের কাছ থেকে এমনটা আশা করিনি। তখন জেসমিন বলে ওঠে, আমরা অন্তত তোমার মতো কাস্টমস অফিসের কাছে মানুষের নামে কুটনামি করিনি। সেটা শুনে কমল তাদেরকে সাফ সাফ জানিয়ে দেয় যে সে গীতাদের নামে কোনো কমপ্লেন করেনি। সেটা শুনে গীতারা ভীষণ অবাক হয়। তারা বুঝে উঠতে পারছিল না যে কোমল যদি কাজটা না করে থাকে তাহলে কি করেছে। এমন সময় তাদের ইন্সপেক্টরের মনে পড়ে যে কমপ্লেনকারী একজন এয়ার হোস্টেস ছিল, অর্থাৎ সে কোনো এক্স এমপ্লয়িও হতে পারে। কিন্তু কে সে? আর ইন্সপেক্টর যে 4 জনের কথা বলেছিল সেই চতুর্থ জনই বা কে? তারা তো শুরু থেকেই 3 জন কাজ করছে। তখন তাদের মনে পড়ে মিত্তালের কথা, কারণ তারা তো মিত্তালের হয়েই কাজ করত। আর সেখান থেকেই তারা বুঝে যায় তাদের নামে কে কমপ্লেন করেছে। আসলে কাজটা ছিল সুধার, তাই কাজ তৎক্ষণাৎ গিয়ে সুধাকে জাপটে ধরে। তাদেরকে দেখেই সুধা পালাতে যায়, কিন্তু পারে না। সুধার কাছ থেকে তারা জানতে পারে মিত্তাল মোটেও ভালো মানুষ ছিল না, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। গীতারা জানতো যে মিত্তাল নিজেই ওই সোনাগুলো স্মাগলিং করত। তাই গীতা সুধাকে জিজ্ঞেস করে মিত্তাল এত সোনা কোথা থেকে পেল। তখন সুধা তাদেরকে জানায় যে ওই সোনাগুলো মিত্তালের নয়, সে তো শুধু পার্সেল লেনদেনের কাজ করত। তখন গীতা জানতে চায় যে মিত্তালের বস কে। সুধা বলে বিজয় ওয়ালিয়া। সেটা শুনে সবার চোখ ছানাবড়া হয়ে যায়। গীতা তো বিশ্বাসই করতে পারে না যে যাকে সে এতদিন ফেরেস্তা মনে করেছে তার আসল চেহারাটা এমনও হতে পারে। এয়ারলাইন্স বিজনেসের আড়ালে সে বছরের পর বছর স্মাগলিং করে যাচ্ছিল, আর যখন তার ধরা পড়ার সময় এসেছে তখনই সে বিদেশে পাড়ি দিয়েছে। শুধু তাই নয়, মিত্তালকেও সাথে নিয়ে গেছে। সেখানে সুধা আরও একটা ইনফরমেশন দেয় যে কিছুদিনের মধ্যেই বিজয়ের মেয়ের বিয়ে হতে যাচ্ছে। সেটা শুনে তারা ভীষণ ক্ষেপে যায়। দিব্যার মাথায় শুধু ঘুরপাক খাচ্ছিল যে কিভাবে বিজয় তাদের হক নষ্ট করে নিজে আনন্দে দিন কাটাচ্ছে। তখন সে আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। বিজয়ের ওপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে গীতা এবং জেসমিনকে ডেকে বলে বিজয় 6 বছর ধরে এই কাজ করছে, আর প্রত্যেক মাসেই 40 কেজির মতো সোনা পাচার করে। সো গাইজ, সেই হিসেবে তার ট্রানজ্যাকশন অ্যামাউন্ট দাঁড়ায় 3,000 কোটি টাকার কাছাকাছি। আমরা যদি ওই সোনাগুলো চুরি করতে পারি তাহলে আমাদের সব সমস্যাও দূর হয়ে যাবে, আর প্রতিশোধও নেওয়া হবে। কথাটা শোনা মাত্রই জেসমিন না করে দেয়, কারণ কাজটা খুবই রিস্কি। তখন দিব্যা বলে, তাহলে কি এভাবেই চুপচাপ তামাশা দেখব? এদিকে আমরা চাকরি হারিয়ে পথে বসেছি, আর সে বিদেশে গিয়ে আমাদের টাকা দিয়ে ধুমধাম করে তার মেয়ের বিয়ে দিচ্ছে। এটা কিভাবে মেনে নেব? তখন গীতা দিব্যার প্ল্যান চার্ট করতে রাজি হয়ে যায়। তবে জেসমিন তখনও রাজি হয়নি। সে রাগ করে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু বেরোনোর পর তার মনে হয় যে দিব্যার কথাগুলো ঠিক, এভাবে নিজের হক নষ্ট হতে দেওয়া যাবে না। তাই সে আবারও ফিরে আসে। দিব্যা এবং গীতা তার জন্য অপেক্ষা করছিল, কারণ তারা জানতো যে জেসমিন ঠিকই ফিরে আসবে। তবে প্ল্যানটা এক্সিকিউট করার জন্য যথেষ্ট টাকা তাদের কাছে ছিল না। তাই জেসমিন তার কাছে থাকা ব্র্যান্ডেড ব্যাগটা বিক্রি করে দেয়। এরপর তারা ভাবতে থাকে যে বিজয়কে তারা কিভাবে খুঁজবে। তখন গীতা বলে তারা যদি মিত্তালকে খুঁজে বের করতে পারে তাহলে তারা বিজয়ের কাছেও পৌঁছে যেতে পারবে। তাই তারা সুধার কাছ থেকে মিত্তালের অ্যাড্রেস নিয়ে মিশনে বেরিয়ে পড়বে। এরপর মিত্তালের অ্যাড্রেসে পৌঁছে তারা লুকিয়ে লুকিয়ে তাকে ফলো করতে থাকে। তারা দেখে মিত্তাল কয়েকটা বড় লাগেজ নিয়ে কোথাও যাচ্ছে। তারা ধরে নেয় যে ওই লাগেজগুলোর মধ্যেই সোনা রয়েছে। এরপর তারা মিত্তালকে ফলো করতে করতে একটা বিশাল বড় হোটেলে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা তাদের টার্গেট অর্থাৎ বিজয়কেও দেখতে পায়। এবার তারা বিজয়কে ফলো করতে থাকে আর তার কথা শুনতে থাকে। সেখান থেকে তারা জানতে পারে যে সেখানে বিজয়ের মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছে। তখন জেসমিন বলে বিয়ের দিনটাই আমাদের জন্য বেস্ট সুযোগ, কোনো মতে শুধু বিজয়ের রুমে ঢুকতে পারলেই হচ্ছে।
সেটা শুনে দিব্যা বলে, এখানকার কিউরিটি অনেক স্ট্রং, এত সহজে রুমে ঢোকা সম্ভব নয়, কারো না কারোর সামনে ঠিকই ধরা পড়তে হবে। তাছাড়া সব জায়গায় সিসিটিভি ক্যামেরা তো আছেই। তখন গীতার মাথায় একটা ফোন দিয়ে আসে। সে বলে, আমরা যদি স্টাফ হিসাবে ভেতরে ঢুকি তাহলে কেউ সন্দেহ করবে না, কিন্তু সমস্যা হলো তারা হঠাৎ করে ওই হোটেলে চাকরি নেবে কিভাবে। তখন গীতার মনে পড়ে স্বপ্নার কথা। এরপর গীতা স্বপ্নার অ্যাড্রেস খুঁজে বের করে নিয়ে তার সাথে দেখা করে। তখন স্বপ্না তাকে একটা এজেন্সির অ্যাড্রেস দেয়, যেখানে গেলে ছোট বড় সব হোটেলের চাকরির ব্যবস্থা করা যাবে। গীতা দ্রুত গিয়ে সেই এজেন্সিতে যোগাযোগ করে এবং এজেন্সির লোকটা $2000 বিনিময়ে তাকে হাউসকিপিংয়ের চাকরি দিয়ে দেয়। এরপর গীতা হোটেলে জয়েন করে জানতে পারে যে প্রত্যেক শিফট শুরু হওয়ার আগে 30 মিনিটের ব্রিফিং দেওয়া হয়। তখন ফ্লোরে কেউ থাকে না, এটাই সুযোগ। তবে সমস্যা হলো মানুষ না থাকলেও টিভি ক্যামেরা তো আছে, সেগুলোকে কিভাবে অ্যাভয়েড করবে। তখন দিব্যা তার ভাইকে ফোন করে আর তাকে বলে সে যেন ওই সময় হোটেলের সার্ভার ক্র্যাশ করে দেয়, তাতে ক্যামেরাগুলো ডিসেবল হয়ে যাবে। কিন্তু সার্ভার রুমে 24 ঘন্টায় লোক থাকে, তাই তাকে না সরালে সার্ভার ক্র্যাশ করা সম্ভব নয়। তখন দিব্যা তার ভাইয়ের কথা মতো খুব কৌশলে সার্ভার রুমে থাকা লোকটার আইডির ছবি তুলে তাকে পাঠিয়ে দেয়। এদিকে গীতা কাজের বাহানায় রুমে ঢোকার চেষ্টা করে, কিন্তু সেখানে তার পাসটা কাজ করছিল না। তখন তার সহকর্মী তাকে জানায় যে ভিআইপি রুমের অ্যাক্সেস শুধু গেস্টদের কাছেই থাকে, পারমিশন ছাড়া সেখানে ঢোকা যাবে না। তখন গীতা এসে এই বিষয়টা বাকি দুজনকে জানায়। এখন তাদের কাছে মাত্র একটাই অপশন আছে, সেটা হলো বিয়ের দিন তাদেরকে রুমের চাবিটা চুরি করতে হবে। তখন জেসমিন বলে, যদি আমি 2 মিনিটের জন্য বিজয়ের কাছে যেতে পারতাম তাহলে চাবিটা বের করে আনতে পারতাম, কিন্তু তাদের পক্ষে তো আর বিজয়ের কাছাকাছি যাওয়া সম্ভব নয়। তাই তারা মিত্তালের কাছে গিয়ে হাজির হয়। মিত্তাল তাদেরকে দেখে হতভম্ব হয়ে যায়। এরপর মেয়েগুলো তাকে অফার দেয় যে সে যদি তাদের এই মিশনে তাদেরকে সাহায্য করে তাহলে তারা মিত্তালকে 7% শেয়ার দেবে। সেটা শুনে মিত্তাল খুশি মনে তাদেরকে সাহায্য করতে রাজি হয়ে যায়। বিয়ের দিন যখন সবাই পার্টি করতে ব্যস্ত ছিল, সেই সুযোগে জেসমিন মিত্তালের কাছে গিয়ে তাকে বিজয়ের কাছে পাঠিয়ে দেয় চাবিটা আনার জন্য। দুঃখের বিষয় মিত্তাল সেটা করতে পারে না। তখন জেসমিন রাগের মাথায় সেখান থেকে বেরিয়ে যেতে শুরু করে। এমন সময় বিজয় নাচতে নাচতে তার কোটিটা খুলে ছুঁড়ে ফেলে দেয়, আর সেটা এসে পড়ে মিত্তালের হাতে। সৌভাগ্যবশত ওই কোটির ভেতরেই তার চাবিটা পেয়ে যায়। এদিকে দিব্যার ভাই সার্ভার রুমের ওই লোকটার ফোন হ্যাক করে তাকে ভুলিয়ে ভালিয়ে রুম থেকে বের করে নিয়ে যায়। সেই সুযোগে দিব্যা সার্ভার রুমে ঢুকে সার্ভারের অ্যাক্সেস ভাইকে দিয়ে দেয়, আর তার ভাই সার্ভার ক্র্যাশ করে দেয়। এরপর তারা তিনজন বিজয়ের রুমে চলে যায়। সেখানে গিয়ে তারা সেই লাগেজগুলো দেখতে পায় যেগুলো মিত্তাল নিয়ে এসেছিল, কিন্তু সেগুলো খুললে তারা দেখে যে সেগুলো সম্পূর্ণ ফাঁকা, অর্থাৎ তাদের সব কষ্টই বৃথা। এমন সময় সেখানে বিজয়ের মেয়ে চলে আসলে তারা অনেক কষ্টে সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে তারা হতাশ হয়ে একটা জায়গায় বসেছিল। এখন তো খালি হাতে ফিরে যাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই। এমন সময় জেসমিনের কাছে থাকা ট্যাপটা বের করে। আসলে সে ওই ট্যাপটা বিজয়ের রুম থেকে চুরি করেছিল। সেখান থেকে তারা জানতে পারে যে বিজয় তার প্রাইভেট জেটে করে পরদিন দেশ ছেড়ে চলে যাবে। সেখান থেকে তারা প্লেনের কেবিন ক্রু এবং পাইলটেরও ইনফরমেশন পেয়ে যায়। সৌভাগ্যবশত ওই প্লেনের ক্যাপ্টেন ছিল বাডেরা, মানে যে লোকটা গীতার জন্য পাগল ছিল। তাই গীতা গিয়ে তার সাথে দেখা করে কনভিন্স করার চেষ্টা করে। পরদিন জেসমিন এয়ারপোর্টের একজন ক্লিনারকে দিয়ে এয়ার হোস্টেসদেরকে আটকে তাদের আইডিগুলো চুরি করিয়ে নেয়। আসলে ওই ক্লিনার মহিলাকে জেসমিন আগে থেকেই চিনত। মহিলাটা খুব গরিব, তাই জেসমিন যখন যা পারত তাকে সাহায্য করত। তাই আজকে সেই মহিলাটাও জেসমিনকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এয়ার হোস্টেসগুলোকে আটকে রেখে জেসমিন আর গীতা তাদের জায়গা নিয়ে নেয়। এরপর বিজয় তার পরিবারকে নিয়ে সেই প্লেনে উঠে পড়ে। তাদের সাথে কয়েকটা লাগেজও ছিল। প্লেনে ওঠার পর বিজয়রা সবাই বসে আড্ডা দিচ্ছিল। তখন গীতা তাদের ড্রিঙ্কসগুলোতে ঘুমের ঔষধ মিশিয়ে দেয়, আর জেসমিন সেগুলো নিয়ে সবাইকে সার্ভ করে। তবে বাকি সবাই ড্রিঙ্কসটা খেয়ে নিলেও বিজয়ের মেয়ে ড্রিঙ্কস খায় না। বারবার চেষ্টা করার পরেও সে কোনো কিছুই মুখে তোলে না। কিছুক্ষণ পর সবাই ঘুমিয়ে পড়ে। ঘটনাক্রমে বিজয়ের মেয়েও ঘুমিয়ে পড়ে। এরপর গীতারা খুব সাবধানে কেবিনে গিয়ে লাগেজগুলো খোলে। সৌভাগ্যবশত সেখানে তারা সেই সোনাগুলো পেয়ে যায়। এমন সময় সেখানে বিজয়ের মেয়ে চলে আসে। গীতাদের দেখে সে গিয়ে তার বাবাকে ডাকতে শুরু করে, কিন্তু কোনো মতেই বিজয়ের ঘুম ভাঙে না। তখন গীতা আর জেসমিন মিলে তাকে ধরে নিয়ে গিয়ে বেঁধে রেখে তাদের নিজেদের কাজ শুরু করে দেয়। এদিকে মেয়েটা প্লেনের ক্যাপ্টেনকে ফোন করে পুরো ঘটনা জানিয়ে দেয়। তখন ক্যাপ্টেন ফিসফিস করে বলে, তুমি চিন্তা করো না, আমি দেখছি। মেয়েটা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি এমন ফিসফিস করে কথা বলছেন কেন? তখন আমরা দেখতে পাই যে
ক্যাপ্টেন আসলে ছিল দিব্যা। জেসমিন আর গীতা মিলে সবাইকে বেঁধে রেখে আনন্দে পার্টি করতে থাকে। এরই মাঝে দিব্যা নার্ভাসনেসের কারণে বমি করতে শুরু করে, কারণ এটা পাইলট হিসেবে তার প্রথম ফ্লাইট। তখন গীতা আর জেসমিন কোনো মতে তাকে ককপিটে পাঠায়। তবে সমস্যা হলো ওই প্লেনের অপারেটিং সিস্টেমটা ভিন্ন ছিল, তাই দিব্যা ঠিকঠাক বুঝতে পারছিল না। কিন্তু তাদের তো যেভাবেই হোক ল্যান্ডিং করতে হবে, তাই সে অনেক কষ্টে ম্যানুয়াল পড়ে পড়ে ল্যান্ডিং করার চেষ্টা শুরু করে। সৌভাগ্যবশত দিব্যা প্লেনটা ঠিকঠাকভাবে ল্যান্ড করতে পারে, আর সেটা ল্যান্ড করায় হারিয়ানার সেই ছোট্ট শহরের এয়ারপোর্টে। এরপর তারা সেই সোনাগুলো নিয়ে প্লেন থেকে বেরিয়ে যায়। সেখানে তাদের রিসিভ করতে আসে জয়। আসলে দিব্যা প্ল্যানটা বানানোর সময় জয়কে ফোন করে সব জানিয়েছিল। সব শোনার পর জয় তাদের সাহায্য করতে রাজি হয়। এদিকে বিজয়দের ধরার জন্য পুলিশ পাঠিয়ে দেওয়া হয়। এরপর গীতারা তাদের সব শুভাকাঙ্ক্ষী এবং যারা তাদের সাহায্য করেছে তাদের সবাইকে কয়েকটা করে সোনার বল দিয়ে দেয়। সেটা পেয়ে সবার সব সমস্যা দূর হয়ে যায়। এদিকে দিব্যার সাথে জয়ের সম্পর্কটাও ঠিক হয়ে যায়। তারাও সবাই হাসি খুশিভাবে জীবন কাটাতে শুরু করে। আর এখানেই আমাদের আজকের এই গল্প শেষ হয়ে যায়। গল্পের শেষে এসে আমার মাথায় একটাই কথা ঘুরপাক খাচ্ছিল যে শেষ ভালো যার সব ভালো তার। প্রবাদটার সাথে আজকের গল্পটা একদম মিলে যায়। তা কেমন লাগলো আমাদের আজকের এই গল্প সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ আমি আরাফাত ছিলাম আপনাদের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী এক্সপ্লেনেশনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।